অনেকগুলো দিন হয়ে গেল কাজের সন্ধানে কলকাতায় এসেছি। অসুস্থ মা বাড়িতে রয়েছে, একা একা এত কিছু সামলাতে পারবে কি না কে জানে। এবারে 7 দিনের যে ছুটিটা পাবো, সেই ছুটিতেই গিয়ে বরং মায়ের সাথে দেখা করে আসব। আর তাছাড়া এখানে তো একটা ভাড়া বাড়িও পেয়েছি, মাকে সাথে করেই না হয় নিয়ে আসব। বিজন কলকাতায় এসেছিল কাজের সন্ধানে। সেখানে উত্তর কলকাতায় দত্তদের বাড়িতে ভাড়া ছিল। দত্তমশাইয়ের সাথে তার ভালোই আলাপ হয়ে গিয়েছিল। ওই সময়ে আবহাওয়ার অবস্থা একেবারেই ঠিক ছিল না। শীত পড়ার আগের মুহূর্ত হলে কি হবে, প্রায়ই আকাশ কালো করে বৃষ্টি শুরু হতো। উফ, কি যে করি, কথায় কথায় খালি বৃষ্টি। আর কলকাতা শহরের এই কাদা প্যাচপ্যাচে রাস্তায় ঠিকভাবে চলাফেরাও করতে পারা যাবে না। সে যাই হোক না কেন, আজকেই একবার দত্তমশাইয়ের সাথে কথা বলতে হবে। ওনার এই মাসের টাকাটা মিটিয়ে না দিলে তো বোধহয় উনি গ্রামেও যেতে দেবেন না। এত পয়সা, অথচ কি হারকিপ্টে লোক রে বাবা। বিজন বাজারের ব্যাগটা হাতে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল। এই যে ছোকরা, সেদিনকে তো দেখলাম এক মেয়ের সাথে লাইট পোস্টে নিচে দাঁড়িয়ে কথা বলছিলে। তা কলকাতায় আসার সাথে সাথেই এখানকার শহরে হাওয়া লেগে গেল নাকি? তেমন কিছু নয়, আসলে মেয়েটি আমার অফিসেই চাকরি করে। সেদিনকে আমার সাথে এসেছিল, আমি কোথায় থাকি সেটাই দেখে গেল, ব্যাস এটুকুই। আপনি তো খামোখাই একটু বেশিই ভাবেন। তা সে যাই হোক না কেন, আমার বাড়িতে মেয়ে ঢোকানো চলবে না, এই বলে দিলুম। যা করার বাইরে গিয়েই করে আসবে। হ্যাঁ, ওসব কথা এখন থাক না দত্তমশাই, আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। আচ্ছা, কি কথা শুনি? এই নিন, এই মাসের টাকাটা মাস শেষ হওয়ার আগেই দিচ্ছি, কারণ আমাকে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যেতে হবে। আমার বৃদ্ধ মা ওখানে রয়েছেন, মাকে আর ওই অবস্থায় গ্রামের বাড়িতে ফেলে আসবো না, এখানেই ভাবছি নিয়ে আসবো। তা এই বাড়িতে নিয়ে আসলে আপনার অসুবিধে নেই তো? মা ঠাকুমা একেবারে আলাদা ব্যাপার, বুঝলে? সে তো আপনার লোক, তাদের সাথে বৈরিতা কিসের? আচ্ছা ঠিক আছে, তুমি বরং ওনাকে এখানেই নিয়ে আসো। কলকাতায় বড় বড় ডাক্তার রয়েছে, দেখাও। আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দত্তমশাই নিজের কাজে চলে গেলেন। মা কালীর জয়। সত্যি বাবা, আমি তো ভেবেছিলাম এই লোকটাকে রাজিই করাতে পারবো না। এ যা স্বার্থপর আর আত্মকেন্দ্রিক, নিজের বাইরে কিছুই বোঝে না। যাক, এবারে তবে নিশ্চিন্তে গ্রামের উদ্দেশ্যে পাড়ি দিতে পারবো। বিজন 7 দিনের কাপড় জামা অ্যাটাচিতে ভরে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। দাদা, হরিপুরের একটা টিকিট দিন তো। আচ্ছা, ট্রেনটা কটায় আসবে কিছু বলতে পারেন? না, এটা বলাটা সম্ভব নয়, তবে একটা ট্রেন আছে। দেখুন, এই ঝড়জলের রাতে যদি কপালে থাকে তাহলে পেয়েও যেতে পারেন। ঠিক আছে। বিজন লোকটির সাথে কথোপকথন সেরে স্টেশনের একটি ভাঙা বেঞ্চির ওপরে বসল। তখনও টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছিল। কি জ্বালা বাবা, সেই থেকে বৃষ্টি পড়েই চলেছে, থামার নামই নেই। ওই তো একটা হুইসেলের শব্দ শুনতে পেলাম না মনে হলো। যাই, এবারে ওই দিকটায় গিয়ে দাঁড়াই। বিজন এগিয়ে গেল। সে দেখল একটি ট্রেন ঢুকছে স্টেশনে। জনা কয়েক লোকও ট্রেনে উঠবার জন্য ওখানে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন আসবার সাথে সাথেই তারা উঠে পড়লেন। সাথে বিজনও উঠে একটি জানলার সিটে গিয়ে বসে পড়ল। ট্রেনটি আবার হুইসেলের শব্দ করে ছেড়ে দিল। যাক বাবা, ভালোই ভালোই ট্রেনটা পেয়ে গেলাম, এবারে নিশ্চিন্তে হরিপুরে পৌঁছে যেতে পারবো। এমন সময় একটি লোক বিজনের সামনে এসে বসলেন। লোকটির মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল, কেবল চোখ দুটো দেখতে পাওয়া যাচ্ছিল।
লোকটিকে দেখেই বিজনের মনের মধ্যে আশঙ্কা তৈরি হলো। বেশ ভালোভাবে ট্রেনের জানলার ধারে বসেছিলাম। ভাবলাম হাওয়া খেতে খেতে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাব, কিন্তু সেই কোথা থেকে কে একটা উটকো লোক এসে যে হাজির হলো। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন এত রাতে? নিজের গায়ে যাচ্ছি। এত রাতে এরকম একটা ফাঁকা ট্রেনে বসতে ভয় করলো না আপনার? ভয় কিসের? আমি ভয় পাই না। আর ভয় মানে তো ভূতের ভয়। আমি ভূতের চেয়েও মানুষকে বেশি ভয় পাই, কারণ মানুষের চেয়ে বড় বেঈমান আর কেউ নয়। কলকাতা শহরে কয়েকদিনের জন্য এসেই সেটা আন্দাজ করে ফেলতে পেরেছি। সেটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। গ্রামের দিকের মানুষের মন অনেক সরল হয়। তারা মানুষের ক্ষতি করার আগে 10 বার ভাবে। আপনি কোথায় নামবেন? আমি সামনে স্টেশনেই নেমে যাব, পানিঘাটা, ওখানেই আমার বাড়ি। ও আচ্ছা, বাণীহাটা তো কবরস্থানের জন্য বিখ্যাত। শুনেছি ওখানে নাকি একটা মস্ত কবরখানা রয়েছে। ওইখানেই তো আমি চাকরি করি। গোরস্থানের পাশে আমার একটা ছোট কুঁড়ে ঘর রয়েছে, সেইখানেই থাকি আমি। মৃতদেহদের কবর দেওয়াই আমার কাজ। লোকটির এই কথাটি শোনবার সাথে সাথেই বিজনের শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। সেই সাথে হঠাৎ করে সজোরে বিদ্যুৎ গর্জে উঠল। কি হলো, চুপ করে গেলেন যে? ভয় পেলেন নাকি? না মানে না, ও কিছু না। বলুন বলুন। আমি নিজের চোখে ভূত দেখেছি জানেন। আপনাকে সেই ঘটনার কথা বললে আপনিও আঁতকে উঠবেন। বলবো? হ্যাঁ বলুন না, আপনি তো ভূতেদের মাঝেই বাস করেন, আর কি বলবো। দিন আমি গোরস্থানের কাজ শেষ করে ঘরের দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় দেখি একটা লোক আমার বাড়ির সামনে এসে হাজির হয়েছে। লোকটির সামনে ছিল একটা লাশ। সেই লাশটির সারা দেহ সাদা কাপড়ে ঢাকা ছিল। শুনছেন ও দাদা, শুনছেন? কি হয়েছেটা কি? এত রাতের বেলা কি করতে এসেছেন এখানে? একটা লাশ আছে, এটাকে কবর দিতে হবে। এত রাতে কবর দেওয়া সম্ভব নয়। কালকে সকালের আগে কিচ্ছু করতে পারবো না। শুনুন না, এভাবে রেগে যাচ্ছেন কেন? লাশটা পচে গলে গেছে, অনেক দিনের লাশ, বেওয়ারিশ, গন্ধে টেকা যাচ্ছে না। এটাকে কবর না দিলেই নয়। দয়া করে একটু সাহায্য করুন না। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, চলুন তবে। ওরা লাশটিকে সাথে করে গোরস্থানের দিকে এগিয়ে যেতে লাগলো। এই নিন, এই হ্যারিকেনটা ধরুন দেখি। দাঁড়ান, লাশের মুখটা আমাকে দেখতে হবে। আমাকে একটা মন্ত্র পড়ে তবেই একে কবরস্থ করতে হবে, না হলে এই অপঘাতে মরা শরীরটা মুক্তি পাবে না, আত্মা ঘুরে বেড়াবে। আমার কথা শুনেই লোকটি বিকট ভাবে হাসতে শুরু করলো। আমার গাটা ওই হাসির শব্দ শুনেই শিউরে উঠলো। লাশের মুখের থেকে কাপড়টা সরাতেই আমি চমকে উঠলাম। দেখলাম যে লোকটা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, লাশটা তারই, হুবহু তার মতোই দেখতে। কি হলো? নিজের লাশ নিজে নিয়ে আসা যায় না বুঝি? পড়ে থেকে থেকেই তো আমার শরীরটা পচে গলে গেল। কেউ এই শরীরটাকে কবর দিতেই নিয়ে আসছিল না, তাই আমাকেই আসতে হলো। কবর দিন। কি হলো? আমি দেখলাম ওই লোকটির মুখ চোখের ভাষা একেবারেই বদলে গেছে। লোকটির চেহারা বিকট আকার ধারণ করেছে, চোখের মনি নেই, আর তার সাথে বিকট হাসির শব্দে গোটা জায়গাটা একেবারে ম করছিল। আমি ওইখানে সব কিছু ফেলে দৌড় দিয়েছিলাম। গোরস্থান থেকে বেরিয়ে সামনে একটা পীর বাবার মাজার ছিল, সেইখানে ঢুকে পড়েছিলাম। ওইখানেই রাত কাটিয়েছিলাম। এমন অনুভূতি কোনো দিন হয়নি। বাপ রে, এর পরেও আপনি ওইখানেই কাজ করছেন? কি করব বলুন,
পেটের দায়ে এটাই করতে হচ্ছে। পেটে বিদ্যে থাকলে কি এই কাজ কেউ করে? অন্য কাজই করতাম। সারা দিন মরা ঘাটতে কার ভালো লাগে বলতে পারেন? নেশাগ্রস্ত হয়ে কাজ করি, মদের নেশায় চুর হয়ে থাকি, নইলে ওই পচা গলা শরীরের গন্ধ সহ্য করতে পারতাম না। সত্যিই তো বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা দেখছি। ভালোই কাহিনীটা। এটা কোনো কাহিনী ছিল না দাদা, এটা আমার জীবনের সত্য ঘটনা। ভূত প্রেত আছে, আপনিও বুঝবেন, তারা ঠিক আপনাকে দেখা দেবেই। যারা এদের অস্তিত্ব বিশ্বাস করে না, এরা তাদেরকে ঠিক নিজের অস্তিত্বের সাথে পরিচয় করাতে আসে। লোকটি কথাবার্তা শেষ করে সামনে স্টেশনে নেমে পড়ল। যত সব আজগুবি লোকজন। এর পরের স্টেশনটাই তো আমার। যাক, আপদ বিদায় হয়েছে। সেই থেকে উল্টো পাল্টা আজগুবি সব গল্প শুনিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে চলেছিল। ও ভেবেছিল এসব কথা শুনে আমি ভয় পেয়ে যাব। হরিপুর স্টেশনে এসে ট্রেনটা থামল। এরপরে ট্রেনের থেকে নেমে পড়ল বিজন। তারপর গ্রামের রাস্তা ধরে হেঁটে যেতে লাগলো। এখানেও তো দেখছি কাদা প্যাঁচ প্যাঁচ করছে। ভালোই বৃষ্টি হয়েছে বলতে হবে। এমন সময়ে একটি বৃদ্ধাকে গাছের তলায় বসে থাকতে দেখল বিজন। মহিলাকে বেশ চেনা চেনা লাগছে না? মহিলাটি তো কেমন পাগলাটে ধরনেরও হয়ে গেছে। এই বৃষ্টি বাদলের দিনে এত রাতের বেলা ওই বৃদ্ধা ওখানে বসে কি করছেন? বিজন সেই মহিলাটির দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে সে যা দেখল তা দেখবার পরে সে নিজের ধৈর্য ধরে রাখতে পারল না। মা? এ কি? মা এখানে কিভাবে এলো? মা তার আগে তো সব শেষ। একে বলে আত্মার টান। দেখ, তুই আমার কাছে ঠিক দিনের দিনই চলে এলি রে। না মা, না, এ হতে পারে না, এ হতে পারে না। বিজন ছুটে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার মা কর্পূরের মতন তার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। ঘরের ভেতরে ছুটে এলো বিজন। দেখল খাটের ওপরে পড়ে রয়েছে তার মায়ের মৃতদেহটি। সেটিকে জড়িয়ে ধরে অকাতরে কাঁদতে লাগলো সে। মা, মা গো, এ কি হয়ে গেল মা? সব কিছু যে শেষ হয়ে গেল।
আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার শেষ বেলায় একটু সেবাও করতে পারলাম না, তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। মা, মা গো, মা। এরপরে বিজন মায়ের সৎকারের কাজ সেরে কলকাতায় ফিরে এসেছিল। তবে ওই ট্রেন যাত্রীর কথাগুলো যে এভাবে তার জীবনে সত্যি হয়ে যাবে তা সে কোনোদিনই ভাবতে পারেনি। কিছু সত্যি এমনই হয় যাকে একেবারেই অস্বীকার করা যায় না, সেগুলি কেবলই অনুভব হয়েই থেকে যায়। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন।